Good afternoon, guys. This is Sayantika Ghosh and you are watching Comparative Studies with Sayantika Ghosh. তো আজকে আমরা অ্যাকচুয়ালি সেশনটা 12:30 থেকে হওয়া উচিত, কিন্তু কিছু টেকনিক্যাল ইস্যুসের জন্য আমি 12:30 থেকে ক্লাসটা অর্গানাইজ করতে পারিনি। তো সেই জন্য আজকে বিকাল 5টা থেকে ক্লাসটা হচ্ছে। তো আগের ক্লাসে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে সিডিপির যে 30টা কোয়েশ্চেন আমরা সিডিপির কিছু কোয়েশ্চেন মানে মোটামুটি 30টা মতো কোয়েশ্চেন আমরা সলভ করেছিলাম, সেগুলোর অ্যানালিসিস করেছিলাম। এগুলো প্রিভিয়াস ইয়ার সিটেটের কোয়েশ্চেন ছিল। তো আজকে আমরা ম্যাথ পেডাগজি এবং ইভিএস পেডাগজি ওই রকম 30টা মতো কোয়েশ্চেন ডিসকাস করব, ঠিক আছে? আশা করি ক্লিয়ার সবাইকার। এবং তার সাথে আরও একটা বিষয় সম্পর্কে তোমাদের জানাতে চাই, যেটা হচ্ছে নেক্সট উইকের শুক্রবার থেকে অর্থাৎ 15ই সেপ্টেম্বর থেকে আমি একটা ক্র্যাশ কোর্স শুরু করব, যেটা ওই 12:30 থেকেই হবে আমাদের, এবং ওটা 15 ডেজ ক্র্যাশ কোর্স হবে। তো এই 15 ডেজের মধ্যে তোমরা এতদিন ধরে যা পড়েছো, অর্থাৎ আগের বছরে আমাদের পরীক্ষা হয়েছিল ডিসেম্বর মাসে মোটামুটিভাবে, এবং সেই ডিসেম্বর মাস থেকে এখন সেপ্টেম্বর চলছে। তো সেপ্টেম্বর অবধি তোমরা যা পড়েছো সেগুলোর একদম সুন্দরভাবে একটা তাড়াতাড়ি রিভিশন হবে, এবং সেই রিভিশনের মধ্যে তোমাদের যেরকম মানে পরীক্ষা থেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আসে সেই কোশ্চেনের যে থিওরি সেই জায়গাগুলো আমি কভার করানোর চেষ্টা করব, এবং প্রত্যেকটা সাবজেক্টই কভার করানোর চেষ্টা করব। প্রত্যেকটা সাবজেক্ট যেহেতু 15 দিনে পড়ছি, তার মানে আমাদের 5টা সাবজেক্ট, তো পার সাবজেক্টে আমি 3 দিন করে টাইম দেবো, বুঝতেই পারছো। তো এই ক্র্যাশ কোর্সটা একদম ফ্রিতে হবে, এবং প্রত্যেকে অবশ্যই জয়েন করবে এবং বেশি বেশি করে শেয়ার করে দেবে, যাতে তোমার বন্ধুরা আরও বেশিভাবে জয়েন করতে পারে। এবং এই ক্র্যাশ কোর্সটা শুরু হবে শুক্রবার থেকে, অর্থাৎ 15 সেপ্টেম্বর থেকে। বোঝা গেছে? আশা করি সবাইকার সব কিছু ক্লিয়ার হয়ে গেছে। তো চলো আজকের ক্লাসের দিকে আমরা কনসেন্ট্রেট করি, ঠিক আছে? 1 সেকেন্ড ওয়েট করো। নেক্সট ক্লাস হবে আমাদের মঙ্গলবার, ঠিক আছে? প্র্যাকটিস ব্যাচ যেটা চলছে মানে সিটেটের কোশ্চেন, কালকের দিন ক্লাসটা অফ থাকবে। নেক্সট উইকে নেক্সট সেশন যেটা হবে আমাদের 12:30 থেকে, সেটা হচ্ছে মঙ্গলবার হবে, ঠিক আছে? আচ্ছা, ওকে। তো ফার্স্ট কোয়েশ্চেন দেখো কি বলেছে, প্রত্যেকে পড়ার চেষ্টা করো। For primary grade, children can understanding of approximation and estimation would lead to development of which of the following question? এবারে তোমাদের প্রথম প্রশ্ন হওয়া উচিত হোয়াট ইজ অ্যাপ্রক্সিমেশন অ্যান্ড এস্টিমেশন, ঠিক আছে? অ্যাপ্রক্সিমেশন অ্যান্ড এস্টিমেশন শব্দের অর্থটা যদি আমরা বাংলায় করি, সেটা খুব সহজ ভাষায় মানে একটা মোটামুটি ভাবে একটা ধারণা তৈরি। অ্যাপ্রক্সিমেট বলতে একটা ধারণা তৈরি করার কথা বলছি, ঠিক আছে? আর এস্টিমেটও সেই ধরনেরই, গ্রস একটা গণনা করা, ঠিক আছে? মানে একদম মানে যেরকম ভাবে গণিতের আমরা ক্যালকুলেশন করি, সেই সাধারণ একদম প্রাইমারি লেভেলের ক্যালকুলেশন যেটাকে, সেটাকে আমরা এস্টিমেশন এবং অ্যাপ্রক্সিমেশনের মধ্যে ফেলতে পারি। ফাইন। তো এখানে দেখো ট্রানজিটিভিটি আছে, মেজারমেন্ট আছে, প্যাটার্ন আছে এবং ক্যালকুলেশন আছে, ঠিক আছে? তো এটার আনসার কি হবে? ট্রানজিটিভিটি বলতে যে অঙ্কগুলো বা যে বিষয়গুলো আমরা শিখবো সেইগুলো যেন সঠিক শিখি, ঠিক আছে? মেজারমেন্ট বলতে কোনো একটা বিষয়ে আমরা মাপ করছি সেটাকে। প্যাটার্ন বলতে হচ্ছে কোনো বিষয়ের যে প্যাটার্ন বা ধাঁচ যেরকম আর কি, মানে গণিতের একটু হাই লেভেলের যখন আমরা ক্যালকুলেশন করি সেটাকে আমরা প্যাটার্ন, তার মধ্যে ইনক্লুড থাকে ত্রিভুজ চতুর্ভুজের বিভিন্ন ধারণা, বিভিন্ন অঙ্ক, সেই জিনিসগুলো প্যাটার্নের মধ্যে পড়বে। আর ক্যালকুলেশন হচ্ছে সিম্পল যেটা যোগ বিয়োগ সেই জিনিসটা, ঠিক আছে? তো এখানে আমি যেটা তোমাদের বলে দিলাম সেটা হচ্ছে 3 নম্বরে প্যাটার্ন। এই প্যাটার্ন বিষয়টা হচ্ছে বাদ যাবে। এখানে যে 3টে অ্যাড হবে সেটা হচ্ছে 1, 2 এবং 4, ট্রানজিটিভিটি, মেজারমেন্ট এবং ক্যালকুলেশন। এবিডি, এবিডি কোথায় আছে? 4 ইজ দ্য কারেক্ট আনসার, এবিডি,
ঠিক আছে, প্যাটার্নটা একটু হাই লেভেলের ম্যাথের ক্ষেত্রে প্রযোজ্য, কখনো একদম প্রাইমারি গ্রেড চিলড্রেন আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্রে প্যাটার্নকে আর অ্যাড করবে না। দেখো সঠিকটা অবশ্যই সঠিকভাবে অঙ্ক শিখতে হবে, এবং মেজারমেন্ট মানে মাপ করা এবং ক্যালকুলেশন, এই তিনটে জিনিস তো একদম মানে বিলো স্ট্যান্ডার্ডের জিনিস, ঠিক আছে, কিন্তু প্যাটার্ন যেটা সেটা একটু হাই লেভেলের, সেই জন্য প্যাটার্ন এখানে বাদ যাবে। আশা করি ক্লিয়ার করতে পেরেছি তোমাদের। একটুখানি ফন্টটা বড় করতে হবে মনে হচ্ছে। আর অ্যাপ্রক্সিমেশন এবং এস্টিমেশন বিষয়টাও আশা করি বোঝাতে পেরেছি। চলে যাব আমরা পরের প্রশ্নে। ম্যাথ পেডাগজির কোয়েশ্চেনগুলো কিন্তু একটু টাফ আছে, ভালোভাবে বোঝার চেষ্টা করবে। নেক্সট চলে যাব আমরা পরের প্রশ্নে। when asked to write 567, ঠিক আছে, 567 বোঝা গেছে 5067, 567 চাইল্ড কি রাইট করেছে, দেখো এইটা রাইট করেছে, ঠিক আছে, চাইল্ড রাইট ইজ আ 50,067 করে দিয়েছে, ওকে 567 লিখতে দিয়েছে, আর ও করে দিয়ে, সরি আমি ভুল লিখেছি একটু, 500 আমি 5000 করে দিয়েছি, 567 লিখতে দিয়েছে, ও করে দিয়েছে 50,067। হোয়াট কুড বি দ্য what could be the most appropriate reason for this error, ঠিক আছে। এক নম্বর কি বলছে, child is not attentive in the class and it is a careless listener, ঠিক আছে, child is careful listener but has not established the concept of place value, 2 নম্বরে। 3 নম্বরে child recognized only 2-digit number। 4 নম্বরে teachers inability to teach the concept of place value। তো দেখো দুটোর মধ্যে কোনটা হবে বলে মনে হচ্ছে। এখানে দেখো, এখানে কেয়ারলেস লিসনার বললে তাহলে ওই পাঁচটা এই তিনটে ডিজিট ঠিকঠাক লিখতো না, ঠিক আছে, এই 5 6 7 এইটা কিন্তু ও শুনেই লিখেছে, এইটা কিন্তু ও ঠিকঠাক লিখতো না, কাজে এখান থেকে বুঝতে হবে যে একের আনসারটা ভুল হচ্ছে, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে অনলি 2 ডিজিট নাম্বার, এই জায়গাটা যদি ও 2 ডিজিট নাম্বার রিকগনাইজ করতে পারতো তাহলে এতগুলো ডিজিটের সংখ্যাও লিখতে পারতো না, এটাও বাদ চলে যাচ্ছে। তাহলে 2 আর 4-এর মধ্যে যে কোনো একটা কারেক্ট হবে, তো কোনটা কারেক্ট হবে বলে মনে হচ্ছে? 2 আর 4-এর মধ্যে, 2 আর 4-এর মধ্যে কোনটা কারেক্ট হবে বলে মনে হচ্ছে তোমাদের? আনসার করো দেখি, বুঝে আনসার করো। 2 আর 4-এর মধ্যে যেটা আনসার হবে সেখানে হচ্ছে চাইল্ড ইজ কেয়ারফুল লিসেনার বাট হ্যাজ নট এস্টাবলিশ দ্য কনসেপ্ট অফ প্লেস ভ্যালু, ও নিজেই শিখতে পারেনি, ঠিক আছে। বি হচ্ছে কারেক্ট আনসার, কারণ যে টিচার শেখাচ্ছে বা বলছে সে কিন্তু অ্যাকচুয়ালি ওই টিচারের কাছেই যে ও প্লেস ভ্যালু শিখেছিল সেটা কিন্তু কোথাও বলা নেই, ওর কিন্তু অন্য টিচারও থাকতে পারে, কাজে এক্ষেত্রে আমি টিচার শেখাতে পারিনি এটা আমি বলতে পারি না, ঠিক আছে। ও নিজে কেয়ারফুল লিসনার, কিন্তু ও এখনো পর্যন্ত কনসেপ্ট অফ প্লেস ভ্যালু ওই ব্যাপারটা বুঝতে পারিনি, এই ব্যাপারটা কিন্তু আমাদের বুঝতে হবে। প্লেস ভ্যালু ব্যাপারটা কিন্তু, প্লেস ভ্যালু কাকে বলে, প্লেস ভ্যালু থেকে ম্যাথ পেডাগজিতে একটা কোশ্চেন আমরা এক্সপেক্ট করতেই পারি, ঠিক আছে। প্লেস ভ্যালু দিয়ে কিন্তু একটা কোশ্চেন আসবে, খুব ভালোভাবে বোঝো ব্যাপারটা। প্লেস ভ্যালু বলতে যে সংখ্যার যে পজিশন, মানে এই যে একক, একক, দশক, শতক, হাজার, এইরকম ভাবে অযুত, লক্ষ, এই যে ব্যাপারটা, এই জায়গায় আমরা প্লেস ভ্যালু বলি, ঠিক আছে। তো এই প্লেস ভ্যালুর বিষয়টাকে আমাদেরকে একটু বুঝে নিতে হবে। নেক্সট চলে যাব আমরা পরের প্রশ্নে। Which of the following is an example of culture specific knowledge that is displayed in early ম্যাথামেটিক্স লার্নিং বাই ভেরি ইয়ং চাইল্ড? মানে কালচার স্পেসিফিক, কালচারাল স্পেসিফিক নলেজ বলতে সংস্কৃতি বিষয়ক যে জ্ঞান, সেইটা বলতে কি বোঝানো হয়েছে? নাম্বার ওয়ার্ডস ইউজড ইন লার্নার, নাম্বার অপারেশন, স্পেশিয়াল আন্ডারস্ট্যান্ডিং, সলভিং ম্যাথামেটিক্যাল পাজলস এটসেট্রা। কালচার স্পেসিফিক নলেজ বলতে কি বোঝাতে পেরেছে? কালচারাল ব্যাপারটা কোন জিনিসটা থেকে ডেভেলপ করেছে, বুঝে আনসার দাও। নাম্বার ওয়ার্ড ইউজ ইন দ্য লার্নার, ঠিক আছে। তো আমরা অ্যাকচুয়ালি কি বলি, বাবা সঙ্গীতা তো বিশাল পড়ছে, আমি বোঝানোর আগে আনসার দিয়ে ফেলছে।
ইয়েস, কালচার বলতে হচ্ছে আমরা যে ভাষাটা ব্যবহার করি, ভাষাটা ব্যবহার করি, ঠিক আছে? মানে ধরো কেউ একটু বাঁকা বাঁকা ভাষায়, টানা টানা ভাষায় কথা বলে, অনেকেই বলে। তো এইখানে দেখো যে কটা জিনিস আছে তার মধ্যে নাম্বার ওয়ার্ড ইউজ বাই লার্নার, ঠিক আছে? সে অনেকে একে চন্দ্র দুয়ে পক্ষ এরকম করে বলে, ওই বিষয়টা হচ্ছে কালচার স্পেসিফিক নলেজ, ঠিক আছে? ওয়ার্ডগুলো আমরা কিভাবে ইউজ করছি, একদম শুদ্ধ ভাষায় বলছি কি বলছি না, দ্যাট ইজ কালচার। ওকে, আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট চলে যাবো আমরা চারের প্রশ্নে। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু উইথ রেসপেক্ট টু ম্যাথামেটিক্স লার্নিং? কোনটা ম্যাথামেটিক্স লার্নিং এর ক্ষেত্রে প্রযোজ্য? এক নম্বরে বলেছে বয়েজ আর বেটার অ্যাট লার্নিং ম্যাথামেটিক্স অ্যাজ কম্পেয়ার টু গার্লস। বুঝতেই পারছো, বোঝানোর কিছু নেই, ছেলেরা ম্যাথামেটিক্সে মেয়েদের থেকে ভালো হয়। দু নম্বর বলেছে দেয়ার মাস্ট বি সেপারেট ক্লাসরুম ফর চিলড্রেন উইথ স্পেশাল নিডস অ্যাজ দে ক্যান নট লার্ন উইথ আদার চিলড্রেন। মানে ম্যাথামেটিক্সের ক্ষেত্রে যে চিলড্রেনরা মানে স্পেশাল ক্লাসরুম, যারা স্পেশালি এবেল চাইল্ড, তাদের জন্য আলাদাভাবে ক্লাসরুম রাখা। এভরিবডি ক্যান লার্ন ম্যাথামেটিক্স, প্রত্যেকে ম্যাথামেটিক্স পড়তে পারে বা বুঝতে পারে বা শিখতে পারে। প্রসিডিউরাল ফ্লুয়েন্সি ইন ম্যাথামেটিক্স উইল অলওয়েজ লিডস দ্য কনসেপচুয়াল ক্লিয়ারিটি, ঠিক আছে? মানে যত আমরা ফ্লুয়েন্সি থাকবে আমাদের, তত আমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। শুধুমাত্র ফ্লুয়েন্সির উপর ডিপেন্ড করে বা কথা বলছি কিভাবে সেটার উপর ডিপেন্ড করে কনসেপ্ট ক্লিয়ারের ব্যাপার আসছে না, ঠিক আছে? তো এইখানে আনসার যেটা হবে সেটা হচ্ছে সি, অ্যাবসলিউটলি কারেক্ট আনসার। অ্যাবসলিউটলি কারেক্ট আনসার। এক সেকেন্ড ওয়েট করো তো। হুম, যেটা হচ্ছে এভরিবডি ক্যান লার্ন ম্যাথমেটিক্স, অ্যাবসলিউটলি কারেক্ট আনসার, যেটা সি আনসার হবে, একদম কারেক্ট, ঠিক আছে? এভরিবডি ক্যান, প্রত্যেকে ম্যাথমেটিক্স শিখতে পারে। নেক্সট চলে যাব আমরা পাঁচের প্রশ্নে। পাঁচের প্রশ্ন বলেছে, দেখো খুব সুন্দর একটা প্রশ্ন। ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005 argues for a mathematics curriculum which is ambiguous. Which among the following is are more appropriate represent to this vision? ঠিক আছে, তো এখানে বলতে চেয়েছে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005 সেটা কিসের উপর বেস করে তৈরি হয়েছে, কোন জিনিসটার উপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, ঠিক আছে? তো এক নম্বরে বলেছে কারিকুলাম নিডস টু ডেভেলপ স্টুডেন্টস ক্যাপাবিলিটিস নিউমেরেসি। Curriculum needs to develop students inner resource to think and reason mathematically, ঠিক আছে? এবং তিন নম্বর বলেছে কারিকুলাম নিড টু ডেভেলপ স্টুডেন্টস এবিলিটি টু সলভিং ম্যাথামেটিক্যাল পাজলস, ঠিক আছে? তো এখানে দেখো এক নম্বরে যেটা বলেছে সেটা বলেছে শুধুমাত্র নিউমেরেসি বা সংখ্যা তত্ত্বর উপর ক্যাপাবিলিটি থাকবে, ঠিক আছে? দু নম্বরে বলেছে থিঙ্ক অ্যান্ড রিজন ম্যাথামেটিক্যালি, মানে লজিক্যাল থিঙ্কিং বা ম্যাথামেটিক্যাল থিঙ্কিংটা ওদের বেশি করে হবে, বিয়ে বলেছে। আর তিন নম্বরে বলেছে শুধুমাত্র সলভ করতে পারবে ম্যাথামেটিক্যাল পাজলস, আর কিছুর কথা বলা হয়নি, ঠিক আছে? তাহলে এইগুলো স্পেশাল দুটো মাত্র জিনিসের উপর গুরুত্ব দিয়েছে, কিন্তু বি যেটা সেখানে কিন্তু লজিক্যাল থিঙ্কিং এর উপর গুরুত্ব দিয়েছে, ম্যাথামেটিক্স এর উপর বেস করে ওদের থিঙ্কটা গড়ে উঠবে, ঠিক আছে? তো এইটার আনসার হয়ে যাবে 2, অর্থাৎ অনলি বি ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে? না, ডি নয়। আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট চলে যাব আমরা ছয়ের প্রশ্নে। ছয়ের প্রশ্ন বলেছে অ্যাকর্ডিং টু ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005 প্রাইমারি স্টেজ ম্যাথামেটিক্স কারিকুলাম শুড লিস্ট ফোকাস বলেছে কিন্তু, ঠিক আছে? সব থেকে কম
ফোকাস করে কোন বিষয়টার উপরে, লিস্ট ফোকাস বলেছে, এই জায়গাগুলোতে কিন্তু সমস্যা হবে তোমাদের। নট থাকলেই যে শুধুমাত্র মানে নেগেটিভ সেন্স দেবে তা নয়, কিন্তু অনেক সময় এখন আরো ঘুরিয়ে কঠিন করে দেওয়ার চেষ্টা করছে প্রশ্নগুলোকে, কিন্তু তোমাদের এই জায়গাগুলো ওয়ার্ডগুলো মাথায় রাখতে হবে যে প্রশ্ন ফরওয়ার্ড করে আমি যা হোক করে দিয়ে চলে এলাম, সেইটা কিন্তু করলে হবে না। লিস্ট ফোকাস, সব থেকে কম ফোকাস করে কিসের ওপরে। এ বলেছে ডেভেলপমেন্ট অফ রেলেভেন্ট ম্যাথামেটিক্যাল ভোকাবুলারি, ডেভেলপমেন্ট অফ স্পেশাল আন্ডারস্ট্যান্ডিং, আইডেন্টিফিকেশন অফ প্যাটার্ন, ইউজ অফ স্ট্যান্ডার্ড অ্যালগোরিদম টু সলভ প্রবলেমস। ঠিক আছে, তো 1 নম্বর বলেছে বিভিন্ন রকম ম্যাথামেটিক্যাল ভোকাব, অর্থাৎ ম্যাথামেটিক্যাল যে ওয়ার্ড, যেমন যোগ বিয়োগ গুণ ভাগ, এই বিষয়গুলোর উপর গুরুত্ব দেওয়া। ঠিক আছে, 2 নম্বর কি বলেছে, 2 নম্বর বলেছে ডেভেলপ স্পেশাল আন্ডারস্ট্যান্ডিং, মানে একটা 3 ডাইমেনশনাল আন্ডারস্ট্যান্ডিং তৈরি করা মাথার মধ্যে। 3 নম্বর বলেছে প্যাটার্ন আইডেন্টিফিকেশন, প্যাটার্নটা তো একটা আগের কোশ্চেনেই আমরা দেখেছি। 4 নম্বর বলেছে শুধুমাত্র স্ট্যান্ডার্ড অ্যালগোরিদম ডেভেলপ করা, মানে ফর্মুলা, যেখান থেকে আমরা প্রবলেম সলভ করতে পারি। যখনই ফর্মুলা ডেভেলপ করে প্রবলেম সলভ করার কথা আসছে, সেই বিষয়টাই হচ্ছে সব থেকে কম ফোকাস করা হয়েছে। ডি ইজ দ্য কারেক্ট আনসার, ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। রুম্পা ভুল আনসার দিয়েছো, সালমা কারেক্ট আনসার দিয়েছো, সঙ্গীতা কারেক্ট আনসার দিয়েছো। চলে যাবো আমরা পরের প্রশ্নে। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান অবজেক্টিভ অফ ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। ভালোভাবে পড়ে আনসার দেবেন, নট অ্যান অবজেক্টিভ। ঠিক আছে, অফ ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। ফর্মেটিভ অ্যাসেসমেন্ট মানে কি, ডে বাই ডে বেসিসে যে অ্যাসেসমেন্টটা করা হয়। টু নো অ্যাবাউট চাইল্ড মিসকনসেপশন, মানে কোন জায়গাগুলো সমস্যা হচ্ছে চাইল্ডের, সেইটা আমরা জানার চেষ্টা করব। 2 নম্বর বলেছে টু অ্যাসেস দ্য চাইল্ডস আন্ডারস্ট্যান্ডিং ইন কনস্ট্রাকশন অফ নলেজ, কিভাবে তার নলেজটা তৈরি হচ্ছে বা গঠন হচ্ছে সেইটা জানার চেষ্টা করব। টু ইন্ট্রোডিউস আ নিউ কনসেপ্ট বেস অন প্রিভিয়াস কনসেপ্ট, আগের কনসেপ্টের উপর বেস করে নতুন একটা কনসেপ্টকে ইন্ট্রোডিউস করা। টু নো ইফ আ টিচিং স্ট্র্যাটেজি ইজ অ্যাপ্রোপ্রিয়েট অর নট, স্টুডেন্টরা বুঝতে পারছে কি পারছে না, আমি যে প্রসেসে টিচ করছি বা পড়াচ্ছি সেটা তাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে কি হচ্ছে না। এই 4টের মধ্যে কোনটা কারেক্ট আনসার বলো। পরিষ্কার দেখতে পাচ্ছি সি ইজ দ্য কারেক্ট আনসার, কারণ এখানে বলেছে নট অ্যান অবজেক্টিভ। ঠিক আছে, না ডি নয়, সঙ্গীতা ভুল আনসার দিচ্ছ। টিচারের টিচিং স্ট্র্যাটেজি ঠিক না ভুল সেটা তো ফর্মেটিভ অ্যাসেসমেন্টের মধ্যে দিয়েই বোঝা যায়। চাইল্ডের মিসকনসেপশন কোন কোন জায়গাগুলোতে আছে সেটাও বোঝা যায়, এবং ঠিকঠাক নলেজটা তৈরি হচ্ছে কিনা সেটাও বোঝা যায়। কিন্তু পুরানো একটা নলেজের উপর বেস করে নতুন একটা নলেজ অ্যাড করা, এইরকম কিছু কি ফর্মেটিভ অ্যাসেসমেন্টে আমি তোমাদের কোনোদিন পড়িয়েছি? আশা করি পড়াইনি। সো সি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, চলে যাব 8এর প্রশ্নে। বলেছে a primary teacher is focusing on the development of mathematical reasoning skills in her student. Which of the following tasks may help her in most appropriate method? তাহলে কি বলেছে, একটা প্রাইমারি টিচার ডেভেলপমেন্ট করতে চাইছে ম্যাথমেটিক্যাল রিজনিং স্কিল ডেভেলপমেন্ট করতে চাইছে। রিজনিং স্কিল মানে হচ্ছে লজিক্যাল যে টেকনিকগুলো। ঠিক আছে, তো 1 নম্বরে কি বলেছে, using mathematical games in puzzles in her class, giving a lot of questions based on a given formula to practice, conducting regular class test, solving textbook question on the blackboard. তাহলে রিজনিং ডেভেলপ করার জন্য কোনটা অ্যাপ্রোপ্রিয়েট, ম্যাথামেটিক্সের বিভিন্ন গেমস পাজল এইগুলো খেলানো ক্লাসের মধ্যে, নাকি শুধুমাত্র ফর্মুলা কোশ্চেন দিয়ে প্র্যাকটিস করা, নাকি প্রতিদিন ক্লাস টেস্ট নেওয়া, নাকি সলভিং টেক্সট বুক ব্ল্যাকবোর্ডে সলভ করা। রুম্পা প্রচুর ভুল করছো কিন্তু, কখনোই কোশ্চেন সলভ করে ফর্মুলা দিয়ে রিজনিং, মানে যখনই আমরা গঠনমূলক কিছু করব, রিজনিং স্কিল ডেভেলপটা গঠনমূলক, তখনই আমরা গেমসের দিকে এগোবো। এইগুলো মানে ঠোঁটস্থ হয়ে থাকবে, এই জায়গায় কখনো এই বিষয়গুলো আসবেই না। ক্লাস টেস্ট নেগেটিভ সেন্স, ফর্মুলা প্র্যাকটিস, এইগুলো প্র্যাকটিস নেগেটিভ সেন্স, ফর্মুলা দেওয়া নেগেটিভ সেন্স। ঠিক আছে, টেক্সট বুক কোয়েশ্চেন নেগেটিভ সেন্স, সব সময় এইগুলো হচ্ছে পজিটিভ, হচ্ছে গেমস পাজলস এই বিষয়গুলো। আশা করি ক্লিয়ার করতে পেরেছি।
ভুল যেন সেকেন্ড টাইম না হয়, এই জায়গাগুলো বোঝো। রিজনিং স্কিল ডেভেলপ করছি আমি এখানে। তুমি যেগুলো বলছো সেগুলো টিচার সেন্টার এডুকেশনের কথা বলছো, ঠিক আছে, চাইল্ড সেন্টার নয়। এখানে যা কিছু ন্যাশনাল ক্যারিকুলামের উপর বেস করে হবে সেগুলো সব চাইল্ড সেন্টার এডুকেশনের কথা হবে, ঠিক আছে। নেক্সট চলে যাব, হুইচ অফ দ্য ফলোইং রিপ্রেজেন্ট দ্য রেকমেন্ডেশন অফ ন্যাশনাল এডুকেশন পলিসি ফর কারিকুলাম অ্যান্ড পেডাগজি ইন স্কুল, ঠিক আছে, কি কি রেকমেন্ড করেছিল ন্যাশনাল এডুকেশন পলিসিগুলো। এক নম্বরে বলেছে লার্নিং শুড হোলিস্টিক অ্যান্ড হচ্ছে ইন্টিগ্রেটেড, ঠিক আছে। দু নম্বরে বলেছে রিস্ট্রাকচারিং স্কুল কারিকুলাম অ্যান্ড পেডাগজি ইন আ নিউ 5+3+3+ ডিজাইনিং। তারপরে আবার বলেছে পরেরটা রিস্ট্রাকচারিং স্কুল কারিকুলাম অ্যান্ড পেডাগজি ইন নিউ 5+2+3+3 ডিজাইনিং। তারপর বলেছে ফাউন্ডেশনাল স্টেজ শুড ইনক্লুড লার্নিং ফর ফর্মাল টেক্সট বুক। দেখো ডি এর অপশনটা একদম আমি শিওরলি বাদ দিতে পারছি, কারণ ফর্মাল টেক্সট বুক কখনোই নতুন এই কারিকুলামের ক্ষেত্রে বা ন্যাশনাল এডুকেশন পলিসির ক্ষেত্রে হবে না, তাই এটাকে আমি বাদ দিয়ে দিলাম। এইবারে এই তিনটের মধ্যে কোনটা হবে। দেখো যদি এখানে ইন্টিগ্রেটেডটাকে আমি জানি খুব ভালো করে, ইন্টিগ্রেটেড কথাটা কারেক্ট আছে, কাজে এ আমার কারেক্ট হবে। এবার অপশানে আমি দেখবো, কিন্তু এখানে অপশানে আমার গন্ডগোল করে দিল, A+C আছে, A+B আছে, এবার কোনটা হবে আমাকে জানতে হবে। এই 5+3+3+ প্যাটার্ন আর 5+2+3+3 প্যাটার্ন, এই দুটোর মধ্যে কোনটা কারেক্ট, ঠিক আছে। তো এক্ষেত্রে আনসার যেটা হবে সেটা হচ্ছে বি হচ্ছে কারেক্ট। এবার তোমরা একটা লাইন লিখে নাও, এই যে 5+3+3+4 ডিজাইন, এটা বলতে কি বোঝানো হচ্ছে, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি প্রথম 5 বছর 5 ইয়ার্স, ঠিক আছে, 5 ইয়ার্স স্টুডেন্টরা কি করবে, স্ট্রেনদেনিং দেয়ার ফাউন্ডেশন, মানে তাদের যে ফান্ডামেন্টাল নলেজ বা ফাউন্ডেশনটা, সেই ভিত্তিটা সেইটা তৈরি করবে, ঠিক আছে, মানে ভিত প্রস্তুতিকরণ হবে, বা প্রস্তুতিকরণও লিখতে পারি, প্রস্তুতিকরণ। তারপরেরটা আছে 3 ইয়ার্স, ঠিক আছে, দা প্রেপারেটরি স্টেজ। প্রেপারেটরি স্টেজ মানে হচ্ছে এরপরে ভিত, মানে আমি ধরো জানলাম যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো কি, সংখ্যা কি, এই সমস্ত জিনিস আমি 5 বছর শিখলাম। পরের 3 বছর আমি শিখবো হচ্ছে প্রিপারেশন করব, মানে বিভিন্ন রকম ম্যাথ ট্যাথ, মানে হচ্ছে এইগুলো জানবো, মানে প্রস্তুতিকরণ বা প্রিপারেশন। নেক্সট 3 বছর আমরা যেটা করব সেটা হচ্ছে মিডল স্টেজ, মানে মধ্যবর্তী পর্যায়, ঠিক আছে, মিডল স্টেজ। আর লাস্ট 4 বছর হচ্ছে সেকেন্ডারি স্টেজ, মানে যেখানে আমরা মাধ্যমিক পড়ব। আর এই জায়গাটা যেহেতু সবই আমি এতে লিখলাম, এখানে রেখে দিই স্ট্রেংথেনিং দেয়ার ফাউন্ডেশন বা ফাউন্ডেশন, ঠিক আছে। প্রথম 5 বছর ফাউন্ডেশন বা ভিত প্রস্তুতকরণ, তারপরেরটা হচ্ছে প্রিপারেশন। প্রিপারেশন স্টেজে একদম সিম্পল যে সমস্ত ম্যাথগুলো আছে সেইগুলো আস্তে আস্তে শিখবে। পরের হচ্ছে মিডল স্কুল, যেটাকে আমরা আপার প্রাইমারি বলি, সেই জায়গাটা, এবং সেকেন্ডারি মানে মাধ্যমিক স্তর হচ্ছে তারপরের 4 বছর। তো এইভাবে আমরা পেডাগজিকে 4টে স্টেজে ভাগ করে নিতে পারি। তো এই বিষয়টা একটু খাতায় লিখে নাও, ঠিক আছে। ফাইন, আশা করি ক্লিয়ার হয়ে গেছে সবাইকার। নেক্সট চলে যাব আমরা পরের প্রশ্নে। এ বলেছে এ টিচার ইউজেস ম্যানিপুলেটিভ সাচ অ্যাজ ব্লকস, মার্বলস এটসেট্রা ফর ডেভেলপিং দ্য কনসেপ্ট অফ মাল্টিপ্লিকেশন। ইউজ অফ সাচ ম্যানিপুলেটিভ মানে হচ্ছে
অ্যাকচুয়ালি এখানে টিচিং এইডস বা হচ্ছে টিএলএম এর কথা বলেছে, ঠিক আছে। কনসেপ্ট বলতে বিভিন্ন রকমের কনসেপ্ট অফ মাল্টিপ্লিকেশন বা গুণের বিভিন্ন কনসেপ্ট তৈরি করতে এটা ব্যবহার করেছে, ঠিক আছে। তো ক্রিয়েট দ্য কনফিউশন অ্যাবাউট লার্নার, হিন্ডার্স দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ ফর্মাল অ্যালগোরিদম, প্রোভাইডস দ্য লেজার টাইম ফর ইয়ং চিলড্রেন, হেল্পস ইন কনসেপচুয়াল লার্নিং। তো এই সমস্ত ম্যানিপুলেটিভ গুলো ওদেরকে কি কাজ করে? তো প্রথম যেটা বলেছে সেটা হচ্ছে কনফিউশন তৈরি করে, সমস্যা তৈরি করে। 2 নম্বর হচ্ছে হিন্ডার অফ আন্ডারস্ট্যান্ডিং, ফর্মাল যে সমস্ত ফর্মুলাগুলো সেইগুলোকে বোঝার জন্য অসুবিধা তৈরি করে। 3 নম্বর হচ্ছে লেজার টাইম দিচ্ছে, মানে হচ্ছে তাদের মধ্যে একটু ফ্রি টাইম বা খেলাধুলা করার টাইমিং দিচ্ছে। এবং 4 নম্বর হচ্ছে কনসেপচুয়াল লার্নিং এ হেল্প করছে। 10 প্রশ্নের আনসার দাও। অবশ্যই এটার আনসার হবে হেল্পস ইন কনসেপচুয়াল লার্নিং, ঠিক আছে। কারণ আমরা এরকম ধরনের টিএলএম ব্যবহার করি, তাই তো। তোমাদের অলরেডি আমি বলেও ছিলাম ক্লাসে যে এরকম যদি আমি 1+1 হচ্ছে 2 করি, সেটার থেকে বেটার একটা দেশলাই কাঠির সাথে যদি আর একটা দেশলাই কাঠি যোগ করি তাহলে কটা হবে? 2টো হবে। এরকম ভাবে গুনে গুনে করা অনেক ইজি হয়ে যায় ওদের কাছে, শিখতে সুবিধা হয়। তো কনসেপচুয়াল লার্নিং এ হেল্প করে, ঠিক আছে। নেক্সট চলে যাবো আমরা 11 প্রশ্নে। 11 প্রশ্ন কি বলেছে? Which of the following is used to analyze the misconception and learning difficulties of children in particular concept? মানে কোন ধরনের টেস্টটা, ঠিক আছে, বা কোন ধরনের প্রসেসে স্টুডেন্টরা যে শিখতে পারেনি বা লার্নিং এ সমস্যা আছে বা শেখায় সমস্যা আছে সেই বিষয়টা আমরা জানতে পারি। নর্ম রেফারেন্স টেস্ট, ক্রাইটেরিয়ান রেফারেন্স টেস্ট, ডায়াগনস্টিক টেস্ট, রেমিডিয়াল টিচিং, কোনটার মাধ্যমে আমরা জানতে পারি যে স্টুডেন্টদের সমস্যা আছে শেখায় বা কনসেপচুয়ালি তারা উইক আছে বা মিসকনসেপশন আছে? ফার্স্ট আনসার দাও, প্রত্যেকে আনসার দেওয়ার চেষ্টা করো, প্রত্যেকে আনসার দেওয়ার চেষ্টা করো। দেখো, নর্ম এন্ড ক্রাইটেরিয়ান রেফার যে টেস্ট আছে, এই টেস্ট দুটো সবসময় কোশ্চেন আনসারের ক্ষেত্রে ব্যবহার করা হয়, ঠিক আছে। কিন্তু রেমিডিয়াল টিচিং হচ্ছে কোনো স্টুডেন্ট যখন পিছিয়ে পড়ে পড়াশোনার ক্ষেত্রে সেই বিষয়টাকে তাদেরকে আবার সেকেন্ড টাইম পড়ানো হয়, পড়িয়ে তাদেরকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়। কিন্তু এই ডায়াগনস্টিক টেস্ট সবসময় কখন করা হয়? ডায়াগনস্টিক টেস্ট হচ্ছে কোনো বিষয় বোঝার ক্ষেত্রে যদি তোমার সমস্যা আছে, মিসকনসেপশন তৈরি হয়েছে, এই জিনিসগুলোকে ক্লিয়ার করার জন্য যেটা করা হয় সেটা হচ্ছে ডায়াগনস্টিক টেস্ট। বোঝা গেছে? আশা করি পুরোপুরি ক্লিয়ার, কারো কোনো ডাউট নেই। কি ব্যাপার, সবাই কেউ আনসার করছো না কেন? তাড়াতাড়ি আনসার করো। তাহলে আমি চোখে দেখতে পাচ্ছি না নাকি? আমারই নেট স্লো যাচ্ছে নাকি? 12 প্রশ্ন দেখো। On the basis of information given in the statement, which of the following teaching strategy gives first-hand experience to learner to construct mathematical knowledge? তো কোন ধরনের টেকনিকটা সুন্দরভাবে একটা মানে এক্সপিরিয়েন্স দিচ্ছে, মানে ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স, মানে নিজের যেটা হাতে কলমে শিক্ষা, হাতে কলমে শিক্ষা যেটা, সেই হাতে কলমে শিক্ষাটাকে এনকারেজ করছে ম্যাথামেটিক্স এর ক্ষেত্রে কোন ধরনের শিখনটা, ঠিক আছে, এইটা বলতে চাইছে হ্যান্ড এক্সপিরিয়েন্স। আর টিচার এই কি পয়েন্টগুলোকে বুঝে আনসার করবে, ঠিক আছে। আর টিচার ওয়ান্টস টু টিচ দ্য কনসেপ্ট দ্যাট সাম অফ অ্যাঙ্গেলস ইন আ কোয়াড্রিল্যাটারাল ইজ 360 ডিগ্রি, ঠিক আছে। মানে একটা চতুর্ভুজের 4টে বাহুর সমষ্টি 360 ডিগ্রি, এই কনসেপ্টটা ডেভেলপ করার জন্য টিচার কিভাবে কাজ করিয়ে নেবে স্টুডেন্টদের, ঠিক আছে। তো 1 নম্বরে বলেছে টিচার ড্রজ আ কোয়াড্রিল্যাটারাল অন দ্য ব্ল্যাকবোর্ড অ্যান্ড মেজার্স ইটস অ্যাঙ্গেলস উইথ প্রোটেক্টর ইউজিং প্রোটেক্টর and shows that sum of the angle is equal to
360 ডিগ্রি, মানে নিজে আঁকবে বোর্ডে, তারপর প্রোটেক্টর বা চাঁদা কম্পাস এগুলো ব্যবহার করবে, করে নিজে দেখিয়ে দেবে যে চারটে কোণের সমষ্টি 360 ডিগ্রি। এইটা কি কারেক্ট আছে? একদমই নয়, পরিষ্কার বুঝতে পারছি কারেক্ট নেই, ভুল আছে। নেক্সট 2 নম্বরে কি বলেছে দেখো, 2 নম্বরে বলেছে টিচার draws a quadrilateral on a piece of paper and draws its diagonal to divide it two triangles, and these uses the angle of sum properly of triangles shows that sum of angles are quadrilateral in 360 degree। একটা কাগজের উপর আঁকলো, এঁকে সেটাকে দুটো ভাগে ভাগ করলো, দুটো ত্রিভুজে ভাগ করলো, তার কর্ণটা এঁকে দিয়ে সেই ত্রিভুজের কোণগুলো সমষ্টি করে দেখলো 360 ডিগ্রি। সেখানেও কিন্তু টিচারই কাজটা করেছে, কাজেই ভুল। ঠিক আছে। 3 নম্বরে অপশনে দিয়েছে টিচার আস্ক স্টুডেন্ট টু কনস্ট্রাক্ট ভেরিয়াস টাইপস অফ কোয়াড্রিল্যাটারাল, বিভিন্ন রকমের চতুর্ভুজ আঁকতে বললো স্টুডেন্টদের, অন আ পিস অফ পেপার অ্যান্ড মেজার দেয়ার ইন্টেরিয়ার angles and find out the sum of angles in each type of quadrilateral। মানে আলাদা আলাদা চতুর্ভুজ আঁকো, এঁকে তার কোণগুলোকে মেজার করো, মেজার করে আমাকে বলো প্রত্যেকের কি 360 ডিগ্রি হয়েছে। এইটা হচ্ছে ফার্স্ট হ্যান্ড অন এক্সপিরিয়েন্স, সো only 3 is the correct answer। বোঝা গেছে? only 3 is the correct answer। ফাইন। নেক্সট চলে যাবো আমরা পরের প্রশ্নে। কি বড় বড় প্রশ্ন না, যত বড় বড় প্রশ্ন দেবে তত ইজি জানবে, আর যত ছোট প্রশ্ন দেবে তত ইনফরমেটিভ আসবে। বোঝা গেছে? চলে যাবো আমরা পরের প্রশ্নে। অ্যাকর্ডিং টু ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ট্রু ফর ইনক্লুডিং, এক সেকেন্ড ওয়েট করো, is not true for including mathematics used in various cultures by street vendors and common peoples in primary grade of mathematics curriculum। তো কোনটা ট্রু নয়? ঠিক আছে, ম্যাথামেটিক্স যে প্রত্যেকের জীবনের একটা অংশ, ঠিক আছে, ম্যাথামেটিক্স ছাড়া কেউ কিছু মানে কোনো রকম মেজারমেন্ট, কোনো রকম গণনা কিছুই করতে পারে না। একটা স্ট্রিট ভেন্ডার যে হয়তো পড়াশোনা শেখেনি, তারও ডেলি লাইফে ম্যাথামেটিক্সের দরকার। কি কারণের জন্য? হিসাব করার জন্য। সেই বিষয়গুলো কোনটার ক্ষেত্রে ট্রু নয়, নট ট্রু বলতে চেয়েছে। ঠিক আছে, দেখি চলো। দেয়ার ইজ নো linkage between formal mathematics and the only used by street vendor and common people। ঠিক আছে, নর্মাল যে ফর্মাল যে ম্যাথমেটিক্স আমরা যেটা শিখি সেটার সাথে কমন পিপল যেটা ইউজ করে বা স্ট্রিট ভেন্ডার যে গণনা ইউজ করে সেটা এক নয়। 2 নম্বর কি বলেছে, there are immensely rich mathematical activities performed by common people which and included the classroom discussion। মানে সেম টাইপের ম্যাথমেটিক্যাল অ্যাক্টিভিটি যেটা কমন পিপল ইউজ করে সেটাই ক্লাসরুম ডিসকাশনে হয়। ইনক্লুশন অফ ডাইভার্স ম্যাথমেটিক্যাল প্র্যাকটিস অফ ভেরিয়াস কালচার ক্যান বি ইউটিলাইজড টু মেক ম্যাথমেটিক্স লার্নিং ইন্টারেস্টিং অ্যান্ড রিলিভেন্ট। তো যত বেশি ডাইভার্সিফাইড ম্যাথমেটিক্যাল প্র্যাকটিস হবে তত ইন্টিগ্রেট করতে পারবো এবং তত আমরা ম্যাথমেটিক্স লার্নিং আরও ভালো হবে। চিলড্রেন ফ্রম দ্য ডাইভার্স কালচারাল ব্যাকগ্রাউন্ড ক্যান ব্রিং ডিফারেন্ট ওয়েজ অফ ডিলিং উইথ নাম্বারস, ক্যালকুলেশন অ্যান্ড কাউন্টিং ক্লাসরুম ডিসকাশন। এখানে দেখো সবকটাই পজিটিভ সেন্স দিয়েছে এক্সেপ্ট এইটা, সো 1 ইজ দ্য কারেক্ট আনসার। এই যে নো লিঙ্কেজ, নো কথাটা দিয়ে দিল, এখানেই বলে দিয়েছে কারেক্ট আনসারটা। আশা করি বোঝাতে পেরেছি পুরো বিষয়টা। নেক্সট চলে যাবো আমরা পরের প্রশ্নে। 14 প্রশ্ন কি বলেছে, A common error that a mathematics teacher often encounters when children are asked to add two fractions is adding the numerator with the numerator and denominator with the denominator। What could be the most probable reason of such error? তো একটা টিচার যখন একটা স্টুডেন্টকে বললো নিউমারেটরের সাথে নিউমারেটর অ্যাড করতে, মানে হচ্ছে লবের সাথে, ধরো এখানে এই জিনিসটা আছে, ঠিক আছে, এর মধ্যে লবের সাথে লব অ্যাড করতে আর হরের সাথে হর অ্যাড করতে বলা হলো, সেখানে একটা স্টুডেন্ট কি ভুল করবে?
lack of written practice, lack of attention in the class, prior understanding of children related to addition of the natural numbers, non availability of teaching learning materials। ঠিক আছে, তো কি কারণের জন্য এরারের প্রধান কারণ কি হবে, ভুল করবে যে সেই ভুলটার প্রধান কারণ হবে কি কি করবে বলো তো, এখানে কি করে দেবে বলো তো, 1 + 1 = 2 করে দেবে, এখানে 2 + 2 = 4 করে দেবে, এই জিনিসটা করে দেবে। কিন্তু এইটা তো আর আনসার হবে না, তাই তো, এটা তো কখনোই আনসার হবে না। যদি মানে কাটাকুটিও করি তাহলে আমরা হাফ হবো, কিন্তু অ্যাকচুয়ালি আনসারটা কি হবে, এখানে তো আনসারটা 1 + 1 = 2/2 সমান হচ্ছে 1 আনসার হবে। তো এই ভুলটার কারণ কি, তো প্রায়র আন্ডারস্ট্যান্ডিং অফ চিলড্রেন রিলেটেড টু অ্যাডিশন অফ ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার মানে ওই 1 + 1 = 2, তারপর 2 + 1 = 3, এইরকম যেভাবে যোগগুলো শিখেছে সেইটার সঙ্গে যে বর্তমানে ওকে ভগ্নাংশের একটা যোগ করতে দেওয়া হচ্ছে, ওই বিষয়টাও গুলিয়ে ফেলবে। ঠিক আছে, এবং গুলিয়ে ফেলার জন্য জাস্ট উপরের সংখ্যাগুলোকে যোগ করে দেবে এবং নিচের সংখ্যাগুলোকে যোগ করে দেবে, এইটাই হচ্ছে সব থেকে বড় ভুল। ঠিক আছে, সি ইজ দ্য কারেক্ট আনসার, 14C। ওকে, চলে যাবো 15 প্রশ্নে। Which of following assessment techniques will help to reduce the fear and anxiety in mathematics among the learners? ঠিক আছে, কোন টেকনিকটা ফিয়ার আর অ্যাংজাইটিকে দূর করে? প্রজেক্ট, কোঅপারেটিভ লার্নিং টেস্ট, পেপার পেন্সিল টেস্ট, সামেটিভ অ্যাসেসমেন্ট। দেখো, ইয়েস মনীষা, বহুদিন পর, গুড ইভিনিং। ইয়েস, গুড ইভিনিং। অপশান পড়তে গিয়ে কোশ্চেন ভুলে যাচ্ছে, ওটা এখানে হচ্ছে বলে তাই জন্য। আর একবার ভিডিওটা রিপ্লে করে নেবে, দেখবে ঠিক বুঝতে পারছো। একটু স্লো মোশনে রিপ্লে করবে বড় প্রশ্নগুলো, তাহলেই দেখবে ঠিক বুঝতে পারছো। আচ্ছা, অ্যাংজাইটিস ম্যাথামেটিক্স কোন জায়গায় সমস্যা, মানে সব থেকে ভালো কি কোনটা হবে, কোন টেকনিকটা হবে? প্রজেক্ট মেথড, ইয়েস অ্যাবসলিউটলি কারেক্ট। প্রজেক্ট মেথডে যদি আমি কিছু ওভারহেড প্রজেক্টরের মাধ্যমে দেখাই, তো আমি এখানে বলেছিলাম যত বেশি জ্ঞানেন্দ্রিয় তত স্টুডেন্টরা বেশি বুঝতে পারবে বা শিশুরা বুঝতে পারবে। শুধুমাত্র কানে শোনার থেকে, কানে শোনা, চোখে দেয়া, চোখে দেখা, টাচ করা, যত বেশি জ্ঞানেন্দ্রিয় বাড়াবো, তো প্রজেক্টারে যখন দেখবে তখন চোখে দেখতে পাবে, কানে শুনতে পাবে। সো এ কারেক্ট হবে। কোঅপারেটিভ লার্নিং মানে হচ্ছে নিজেদের মধ্যে কোঅপারেশন। ঠিক আছে, স্টুডেন্টরা পরস্পরের সাথে কথা বলে ডিসকাস করে যখন পড়াশোনা করবে আরো ভালোভাবে শিখবে। পেপার পেন্সিল টেস্ট একটা স্ট্যান্ডার্ডাইজ স্টেট, একদমই এটা ঠিকঠাক নয় ম্যাথামেটিক্সের ফিয়ার এবং অ্যাংজাইটিকে দূর করার জন্য, বরং কি হবে, বেশি বেশি করে ফিয়ার অ্যাংজাইটি ঘিরে ধরবে। ডি কি বলেছে, সামেটিভ অ্যাসেসমেন্ট, যেটা গ্রেডিং করার জন্য, মার্কস দেওয়ার জন্য ব্যবহার করা হয়, সেটা একদমই নয়। সো আনসার উইল বি ডি, এ অ্যান্ড বি। এখানে আমাদের ম্যাথ পেডাগজি কমপ্লিট হয়ে গেল। এবার আমরা ইভিএস পেডাগজিটা করব। ওকে, ওয়েট করো। আশা করি ম্যাথ পেডাগজির কোশ্চেন আনসারগুলো তোমাদের ক্লিয়ার হয়েছে, কারো কোনো ডাউট থাকার কোনো জায়গা নেই। যদি কারো কোনো ডাউট থাকে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আর এই সেটটার কোশ্চেনের আনসারগুলো তোমরা এখানে লিখে লিখে রাখো। আমি তোমাদের এই টোটাল সেটটা কমপ্লিট হয়ে যাওয়ার পর কোশ্চেন আর আনসার দুটোর পিডিএফই টেলিগ্রামে দিয়ে দেবো। টেলিগ্রামের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর যদি কেউ নতুন ব্যাচে ভর্তি হতে চাও, যদিও এখন আমি ব্যাচটা অফিসিয়ালি লঞ্চ করিনি, তো বলে দেবো সোম মঙ্গল বার করে, তো প্র্যাকটিস ব্যাচ একটা লঞ্চ করব, তো সেটাতে যদি ভর্তি হতে চাও তো আমাকে হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ আছে দেখবে, ওই গ্রুপে জয়েন করবে এবং আমাকে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করবে। ঠিক আছে, নেক্সট চলে যাব পরের প্রশ্নে। এটা হচ্ছে ইভিএস পেডাগজির ফার্স্ট কোয়েশ্চেন। ওকে, 1 নম্বর প্রশ্ন, when an EVS teacher takes his or her student to zoo, he or she intends to sensitize students for animal protection, give exposure to students to make teaching enjoyable, correlate classroom to learning in real life situation, develop skills in student to ডোমেস্টিকেট অ্যানিমালস। এখানে কি হবে কারেক্ট আনসার? তো 1 নম্বরে বলেছে যখন জুতে নিয়ে যায় ইভিএস টিচার তখন তার কি উদ্দেশ্য থাকে, তো অ্যানিমালকে কিভাবে প্রোটেক্ট করতে হয় সেই বিষয়ে সেন্সিটাইজ করা। ঠিক আছে, 2 নম্বরে কি বলেছে, স্টুডেন্টদের একটা সুন্দর এনজয়েবল এনভায়রনমেন্ট দেওয়া।
টিচিংটা এক্সপোজ করার জন্য। নেক্সট কি বলেছে, ক্লাসরুমটাকে রিয়েল লাইফ সিচুয়েশনের সাথে কোরিলেট করার জন্য। ফোর্থ কি বলেছে, ডেভেলপ স্কিল ইন স্টুডেন্ট টু ডোমেস্টিকেট, পশুপালন শেখানোর জন্য। তো পরিষ্কার আমরা বুঝতে পারছি সি ইজ দ্য কারেক্ট আনসার। ক্লাসরুমটাকে রিয়েল লাইফ সিচুয়েশনের সাথে কোরিলেট করার জন্য স্টুডেন্টদের জুতে নিয়ে যাওয়া হয়। ফাইন, চলে যাব পরের প্রশ্নে। 2 নম্বর প্রশ্ন, রমেশ frequently asks probing question in his class 5 EVS class. The appropriate aim is not at improving student. কোন কোন ইয়েটা এখানে মানে বেশি করে, এটা মনে হচ্ছে একটু ভুল আছে কোশ্চেনটা, এক সেকেন্ড ওয়েট করো তো। প্রবিং কোয়েশ্চেন আস্ক করছে, আচ্ছা কোন এমটা এখানে ইমপ্রুভ করছে না, মানে কোনটা হচ্ছে ইমপ্রুভ করবে না, মানে প্রবিং কোয়েশ্চেনের ক্ষেত্রে কোনগুলো ইমপ্রুভ করবে স্টুডেন্টদের আর কোনটা ইমপ্রুভ করবে না। ঠিক আছে, প্রবিং কোয়েশ্চেন মানে হচ্ছে ওপেন এন্ডেড কোয়েশ্চেন। ওপেন এন্ডেড কোয়েশ্চেন, ঠিক আছে, মানে ধরো তোমাকে বললো যে তোমার দেশ সম্পর্কে কিছু বলো, তো এই ধরনের কোয়েশ্চেন গুলো হচ্ছে ওপেন এন্ডেড কোয়েশ্চেন। তো এখানে কি কি স্কিল ডেভেলপ করে, তো কি কি স্কিল ডেভেলপ করে দেখো, ডেমনস্ট্রেশন মানে বক্তৃতা দেওয়া বা একটা কিছু সম্পর্কে বলা, অবশ্যই ডেমনস্ট্রেশন স্কিল ডেভেলপ করে। তুমি কিভাবে ভাবছো কোশ্চেনটা নিয়ে, ঠিক আছে, ক্রিয়েটিভ, তুমি প্রত্যেকে আলাদা আলাদা ভাবে ভাববে, সেই জন্য তোমার ডাইভার্জেন্ট থিঙ্কিং বা ক্রিয়েটিভ স্কিল ডেভেলপ করবে। এবং তার সাথে তুমি যা কিছু দেখেছো সেই দেখার উপর ভিত্তি করেই তো তুমি বলবে, ঠিক আছে। তার ফলে প্যাসিভলি তোমার অবজারভেশন স্কিল, ধরো তোমার চারপাশের পরিবেশ সম্পর্কে বলতে দেওয়া হলো, তো তুমি আগে তো তোমার চারপাশের কোশ্চেন পরিবেশ কি কি আছে সেগুলো দেখবে, দেখার পর বলবে। কিন্তু সেখানে শোনার কিছু জায়গা থাকছে, কি লিসেনিং স্কিল কি সেরকম ভাবে হবে, কারণ তোমাকে তো বলতে বলছে। প্রবিং স্কিল, তো সেই ক্ষেত্রে কোনটা ইমপ্রুভ, মানে কোনটা কম ইমপ্রুভ করবে, মানে সবকটার মধ্যে কোনটা লেস ইম্পর্টেন্ট, তো এখানে লেস ইম্পর্টেন্ট হচ্ছে লিসেনিং স্কিল, ঠিক আছে, বাকি তিনটে বেশি ইম্পর্টেন্ট। তো সব থেকে বেশি যদি এখানে বলে কোনটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ক্রিয়েটিভ স্কিল হচ্ছে মোর ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট চলে যাবো আমরা পরের প্রশ্নে। In environmental studies, which of the following are characteristics of problem solving? Problem solving এর মধ্যে কোনটা characteristics features problem solving এ? Construction, selection, declamation না writing? Problem solving এর ক্ষেত্রে কোন দুটো গুরুত্বপূর্ণ সব থেকে বেশি? দুটো দুটো করে অপশন আছে যেহেতু, কোন দুটো গুরুত্বপূর্ণ, দেখো গঠনমূলক বিষয়টা অবশ্যই গুরুত্বপূর্ণ হবে, এ ইজ দ্য কারেক্ট আনসার। এবং আমরা কিসের ভিত্তিতে গঠনমূলক বিষয়টাকে করব, সিলেক্ট করব। প্রবলেম সলভ করতে গেলে আমাদের কি করতে হয় দেখো, প্রথমে অনেকগুলো তথ্য আমাদের সামনে পড়ে আছে হ্যাপাসেটলি, তার মধ্যে সেগুলোকে পৃথক করে নিয়ে যেগুলো যেগুলো আমাদের প্রয়োজনীয় সেইগুলোকে আমরা সিলেকশন করব। তাহলে সিলেকশন এবং সেগুলোকে স্টেপ বাই স্টেপ ওয়েতে লিখবো, তো সেটাই হচ্ছে কনস্ট্রাকশন। সিলেকশন অ্যান্ড কনস্ট্রাকশন ইজ দ্য কারেক্ট আনসার, এ ইজ দ্য কারেক্ট আনসার, এ অ্যান্ড বি। নেক্সট চলে যাবো আমরা পরের প্রশ্নে, অর্থাৎ 4 নম্বর প্রশ্ন। The language that has to be used by an EVS teacher should be formal with emphasis on definition, difficult for children to comprehend, related to everybody language of child, technical in nature. Language that has to be used an EVS teacher, ঠিক আছে, should be একটা EVS টিচারের ল্যাঙ্গুয়েজ কিরকম হওয়া উচিত, ফর্মাল ল্যাঙ্গুয়েজে ব্যবহার করা উচিত, যেরকম ভাবে আমি সংজ্ঞা দিলাম, ধরো আমি পরিবেশের একটা সংজ্ঞা দিলাম। তারপরে হচ্ছে স্টুডেন্টদের বোঝার পক্ষে ডিফিকাল্ট এমন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা উচিত। তারপর হচ্ছে টেকনিক্যাল হওয়া উচিত সব সময়, নাকি রিলেটেড টু এভরিডে ল্যাঙ্গুয়েজ অফ চাইল্ড, মানে শিশুরা প্রতিদিনের জীবনে যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে সেইটা ব্যবহার করে। অবশ্যই এভরিডে ল্যাঙ্গুয়েজ, সি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, চলে যাবো 5 প্রশ্নে।
ফার্স্ট আনসার দাও। Use of attractive and relevant instructional materials are helpful because they activate all senses, makes learning more meaningful, helps teacher in teaching learning process, attract students attention। তাহলে যে কোনো একটা অ্যাট্রাকটিভ এবং ইনস্ট্রাকশনাল মেটেরিয়াল সেটা হেল্পফুল কেন হয়? সমস্ত ধরনের সেন্সকে অ্যাক্টিভ করে, লার্নিংকে আরো বেশি মিনিংফুল করে তোলে, হেল্প ইন টিচার্স টিচিং লার্নিং প্রসেসে টিচারকে হেল্প করে, অ্যাট্রাক্ট স্টুডেন্টস অ্যাটেনশন, স্টুডেন্টের অ্যাটেনশনকে অ্যাট্রাক্ট করে। দেখো, ইনস্ট্রাকশনাল বা অ্যাট্রাকটিভ অ্যান্ড রিলেভেন্ট ইনস্ট্রাকশনাল ম্যাটেরিয়াল হেল্পফুল, কখনোই সেটা লার্নিংকে বেশি মিনিংফুল করে না। তার থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, টিচারের ক্ষেত্রে তো টিচিং লার্নিং প্রসেসকে হেল্প করে, টিচারের কোনো কিছু আমরা এখানে বক্তব্যের মধ্যে আনবো না, ঠিক আছে? কাজে সিটাকে একদম কেটে বাদ দিয়ে দেবো। স্টুডেন্টের অ্যাটেনশন কখন ড্র হবে? যখন তাদের সেন্সকে বেশি করে অ্যাক্টিভ করবে। কোন একটা স্টুডেন্টের যখন যত বেশি জ্ঞানেন্দ্রিয় বা সেন্স অর্গান অ্যাক্টিভ হবে তত তারা বেশি অ্যাটেনশন তাদের পাবো আমরা। কাজে ইজ দ্য মোর অ্যাপ্রোপ্রিয়েট, এখানে অনেক সবকটাই কারেক্ট আছে, কিন্তু তার মধ্যে মোর অ্যাপ্রোপ্রিয়েট বা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে একের কোশ্চেন আনসারটা। ওকে, চলে যাবো 6 প্রশ্নে। আইডেন্টিফাই দ্য লিস্ট ইম্পর্টেন্ট অ্যাক্টিভিটি অফ টিচিং ইভিএস। লিস্ট, ঠিক আছে, সব থেকে কম অ্যাপ্রোপ্রিয়েট বা সব থেকে কম ইম্পর্টেন্ট লিস্ট না। Discussion with students, drawing diagram and sketches on worksheet, punishing disobedient student, taking student outside for nature work। মানে স্টুডেন্টের সাথে কথাবার্তা বলবো, ডায়াগ্রাম এবং স্কেচ তৈরি করবো ওয়ার্কশিটে, এবং পানিশমেন্ট দেবো বা শাস্তি দেবো। টেকিং স্টুডেন্ট বাইরে নিয়ে যাব এবং নেচারের সাথে তাদেরকে পরিচয় করাবো। ফার্স্ট আনসার করো। লিস্ট ইম্পর্টেন্ট হচ্ছে পানিশিং, ওকে, সব থেকে কম ইম্পর্টেন্ট পানিশিং ডিসঅবিডিয়েন্ট স্টুডেন্ট, বাকিগুলো তাও ঠিক আছে, লিস্ট ইম্পর্টেন্ট। চলে যাবো 7 প্রশ্নে। আইডেন্টিফাই দ্য অবজেক্টিভ বিহাইন্ড ইনক্লুডিং রিডলস ইন এনভায়রনমেন্টাল স্টাডিজ। ঠিক আছে, বিভিন্ন রকম রিডল বা টাস্ক দেওয়া হয় কেন, কি অবজেক্টিভে, কি কারণে? কনফিউজ স্টুডেন্ট, স্টুডেন্টদের মধ্যে একটা কনফিউশন তৈরি করা। টু ডেভেলপ লজিক্যাল স্কিল ইন স্টুডেন্ট, লজিক তৈরি করা, লজিক্যাল স্কিল ডেভেলপমেন্ট। কনফিউজ স্টুডেন্ট অ্যান্ড ড্রাইভ দ্য প্লিজার ফর ফ্রম ইট, স্টুডেন্টের কনফিউশন তৈরি করা এবং মেক স্টুডেন্টস প্লে। তো রিডল দেওয়া মানেই হচ্ছে বিভিন্ন টাস্ক দেওয়া, পাজল টাইপের কিছু, তো সেইটা হচ্ছে লজিক্যাল থিংস তৈরি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। দেখো 1 and 3 দুটোই ভুল আছে, পরিষ্কার আমরা বুঝতে পারছি, এবং শুধুমাত্র খেলার জন্য নিশ্চয়ই কোনো কাজ করানো হবে না, খেলার মাধ্যমে শিক্ষা আমরা জানি, কাজে লজিক্যাল স্কিল ডেভেলপমেন্ট করা হয়। এই জায়গাগুলো থেকে খুব সহজেই কোশ্চেনের আনসারগুলো করা যেতে পারে। নেক্সট চলে যাব পরের প্রশ্নে। Questioning by student is important teaching learning environmental studies because it reflects students curiosity, gap in students understanding, capability of teacher। তাহলে কোয়েশ্চেন করাটা কোন কিসের জন্য গুরুত্বপূর্ণ? দেখো, বারবার একটা বিষয় আমি বলছি যে কখনোই আমরা টিচারের কিছুকে আমাদের বক্তব্যের মধ্যে বা ধরার মধ্যে আনবো না, কাজে সিটাকে বাদ দিয়ে দেবো, এ আর বি হচ্ছে কারেক্ট আনসার। স্টুডেন্টের কিউরিওসিটি বা জানার ইচ্ছা বাড়ার জন্য কোশ্চেন করে, এবং আন্ডারস্ট্যান্ডিং বা বোঝা কোনো কিছু জায়গায় যদি কম বুঝেছে সেই গ্যাপটা পূরণ করার জন্য তারা জিজ্ঞাসা করে। এ আর বি হচ্ছে কারেক্ট আনসার। চলে যাবো আমরা পরের প্রশ্নে। চুজ দ্য কারেক্ট স্টেটমেন্ট। ইভিএস ইজ অ্যান ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্ট, মানে অন্যান্য সাবজেক্টের সাথে রিলেটেড একটা সাবজেক্ট। ইভিএস শুড বি লার্ন
থ্রু লোকাল রিসোর্সের মাধ্যমে টিচ করা হয় আমাদের যে চারপাশের পরিবেশ। ইভিএস প্রাইমারিলি ডিলস উইথ দ্যাট স্টাডি অফ বায়োডাইভার্সিটি, শুধুমাত্র বায়োডাইভার্সিটির উপরে ডিল করে বা জীব বৈচিত্র্যের উপর ডিল করে। ইভিএস শুড বি লার্ন থ্রু ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ম্যাথামেটিক্স ইন ক্লাস 1 and 2, যেরকমভাবে ম্যাথ শেখানো হয় ক্লাস 1-এ এবং 2-এ এবং ল্যাঙ্গুয়েজ শেখানো হয়, সেই রকমভাবে ইভিএসও পড়ানো উচিত। এটার মধ্যে কোনটা ইনকারেক্ট স্টেটমেন্ট আছে? 9 প্রশ্নের আনসার দাও। এটার মধ্যে ইনকারেক্ট স্টেটমেন্ট হচ্ছে ডিলস উইথ দ্য স্টাডি অফ বায়োডাইভার্সিটি, শুধুমাত্র যখনই কিছু একটা থাকবে সেটাই ভুল আছে। ঠিক আছে, চলে যাবো আমরা পরের প্রশ্নে। In case of below average student in class, what would you do as EVS teacher? মানে অ্যাভারেজ স্টুডেন্ট যারা ক্লাসে আছে তাদের জন্য ইভিএস টিচার হিসেবে কি করা উচিত তোমার? মেক দেম রাইট কনসেপ্ট মেনি টাইমস, এই যে মেনি টাইমস, ঠিক আছে, মেক দেম সিট ইন দ্য ফার্স্ট রো অ্যান্ড গাইড দেম কনস্ট্যান্টলি, আইডেন্টিফাই দেয়ার উইক এরিয়াস, ফার্স্ট রোতেই বসলেই শুধুমাত্র ভালো নাম্বার পাওয়া যায় সেটার ধারণাটা সম্পূর্ণ ভুল, কাজেই এটাও নেগেটিভ সেন্স দিয়ে দিচ্ছে। তারপরে হচ্ছে আইডেন্টিফাই দেয়ার উইক এরিয়াস অ্যান্ড ডিজাইন দ্য রেমেডিয়াল মেজার্স ফর চিলড্রেন, হতে পারে গিভ দেম অ্যাডিশনাল টাস্ক অ্যান্ড হোম ফর প্র্যাকটিস টাস্ক, নেগেটিভ সেন্স, কাজেই সি ইজ দ্য কারেক্ট আনসার। আইডেন্টিফাই দেয়ার উইক এরিয়াস এবং তাদের জন্য রেমেডিয়াল মেজারমেন্ট করা। ওকে, চলে যাব আমরা 11 প্রশ্নে। দ্য এরিয়া অফ environmental studies include formal education, non-formal education, formal and non-formal education, school education. Area of environmental studies. environmental studies কিসের মানে কি ধরনের এডুকেশনের মধ্যে ইনক্লুড করা হয়? অবশ্যই দুটো জিনিসই হবে, আমরা বুঝতেই পারছি, ফর্মাল এডুকেশন যেটা স্কুলে হবে এবং নন ফর্মাল মানে পরিবেশের মধ্যে একত্রিতভাবে যে এডুকেশনটা, নন ফর্মাল এডুকেশন। সি ইজ দ্য কারেক্ট আনসার। চলে যাবো 12 প্রশ্নে। কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং ইন স্টুডেন্টস ইমপ্রুভস when teacher emphasizes upon dialogue, written and oral test, textbook and comprehension. কি বলেছে? কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংটা কখন ইমপ্রুভ হয়? কিসের মাধ্যমে কনসেপ্ট ক্লিয়ার হয়? কম্প্রিহেনশনের মাধ্যমে, মানে শুধুমাত্র রিডিং করা, সেখান থেকে কিছু কোশ্চেন আনসার প্র্যাকটিস করা, একদমই নয়। টেক্সট বুক তো নয়। রিটেন অ্যান্ড ওরাল টেস্ট পার্টিকুলার একটা স্ট্যান্ডার্ডাইজ টেস্ট, সো ভুল আনসার। ডায়ালগ ইজ দ্য কারেক্ট আনসার। ডায়ালগের মাধ্যমে, কথাবার্তার মাধ্যমে, কমিউনিকেশনের মাধ্যমে কনসেপচুয়াল ইমপ্রুভমেন্ট হয়। চলে যাব 13 প্রশ্নে। অ্যানেকডোটাল রেকর্ড শুড নট ইনক্লুড, কি কি অ্যানেকডোটাল রেকর্ডের মধ্যে ইনক্লুড থাকে না, আর অ্যানেকডোটাল রেকর্ডের মধ্যে কি কি ইনক্লুড থাকে সেই জিনিসটাও তোমরা এই কোশ্চেনের আনসার থেকে পেয়ে যাবে। ফোকাস অন প্রবলেমস, মেক জাজমেন্ট, আইডেন্টিফাই চিলড্রেন্স স্ট্রেংথ অ্যান্ড উইকনেস, আইডেন্টিফাই চিলড্রেন্স ইন্টারেস্ট অ্যান্ড কিউরিয়াসিটি। পরিষ্কার বুঝতে পারছি চিলড্রেনের স্ট্রেংথ, উইকনেস অ্যান্ড ইন্টারেস্ট, কিউরিওসিটি, এইগুলো অ্যানেকডোটাল রেকর্ডের মধ্যে থাকে। তাহলে থাকে না হচ্ছে এ আর বি, শুধুমাত্র ফোকাস করবে প্রবলেমে এবং জাজমেন্ট দেবে এই স্টুডেন্টটা কেমন, এই দুটো জিনিস থাকে না। চলে যাব আমরা আজকে 14 নম্বর প্রশ্নে। ঠিক আছে, তো an EVS class a teacher discuss that housefly spread disease, the most appropriate learning resources for discussion. B,
উইল বি, মানে হাউস ফ্লাইজ বিভিন্ন রকমের ডিজিজকে করে, ডিজিজ ছড়ায়, বা মাছি বিভিন্ন রকমের ডিজিজকে স্প্রেড করে, সেই জিনিসটা মোর অ্যাপ্রোপ্রিয়েট কিসের ওপর ডিপেন্ড করে হয়, ঠিক আছে? তো কিসের ওপর ডিপেন্ড করে হয়, মানে ডিসকাশনটা কোথা থেকে আমরা পাবো? 1 নম্বর আছে নিউজ পেপার, 2 নম্বর ফ্ল্যাশ কার্ড, 3 নম্বর স্লোগানস, 4 নম্বর পোস্টার্স। ফ্ল্যাশ কার্ড, স্লোগান, পোস্টার এগুলো কিসের ওপর বেস করে তৈরি হয়? কিছু কিছু তথ্যের ওপর, এবং সেই যে জেনুইন তথ্য সেগুলো আমরা কোথা থেকে পাই? অবশ্যই আমরা নিউজ পেপার থেকে পাই। ফলে 14-র কারেক্ট আনসার হচ্ছে এ। এবং আজকের লাস্ট কোয়েশ্চেন, যেটা বড় কোয়েশ্চেন আছে একটা, সরিতা টিচেস দ্য টপিক গেমস উই প্লে, এক সেকেন্ড ওয়েট করো। Sorita teaches the topic games we play by taking students to the play field and making them play difficult games on different days. Manu teaches the same topic by showing picture cards and different games to students. Who is the more effective strategy for maximum involvement of student? একজন মাঠে নিয়ে গিয়ে খেলাচ্ছে আলাদা আলাদা গেম, আর একজন হচ্ছে বিভিন্ন রকমের গেম সম্পর্কে পিকচার কার্ড শো করছে। মানে ফুটবলের একটা পিকচার শো করলো, তারপর এখানে ক্রিকেটের একটা পিকচার শো করলো, এখানে টেনিসের একটা পিকচার শো করলো, এইভাবে দেখাচ্ছে। আর একজন গিয়ে টেনিস খেলাচ্ছে, ফুটবল খেলাচ্ছে, এইভাবে খেলাচ্ছে। তো তাহলে এফেক্টিভ অফ ম্যাক্সিমাম ইনভলভমেন্ট কার হচ্ছে? অবশ্যই এ, সরিতা ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, ফাইন। তো আমাদের 15টা কোয়েশ্চেন এখানেই শেষ হলো। নেক্সট ক্লাসে আমরা হয় বেঙ্গলি পেডাগজি করব, নয় ইংলিশ পেডাগজি করব, ঠিক আছে? এবং তার সাথে যে আনসিনটা থাকবে, যেটার আমরা করব, যদি বেঙ্গলি ধরি তাহলে বেঙ্গলিটা পুরোটা কমপ্লিট করব 30টা কোয়েশ্চেন, ইংলিশ ধরলে ইংলিশটা পুরোটা কমপ্লিট করব, ঠিক আছে? এবং নেক্সট ক্লাসটা হবে আমাদের মঙ্গলবার দুপুর 12:30 থেকে। ওকে, ফাইন। এবং তোমাদের এই টোটাল সেটটা কমপ্লিট হয়ে যাওয়ার পর কোশ্চেন আনসার দুটো কপি আমি দিয়ে দেবো আমার টেলিগ্রাম চ্যানেলে। প্রত্যেকে টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করে যাবে, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। ওকে, আর আজকের ক্লাস কেমন লাগলো প্রত্যেকে কমেন্ট করে জানিও, আর বেশি বেশি করে ক্লাসটাকে শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ নতুন নতুন প্রচুর ভিডিও এখন আসতে চলেছে প্রাইমারি টেটের ওপর বেস করে। এবং আরও একবার তোমাদের বলে দিই, আমাদের নতুন একটা ব্যাচ শুরু হচ্ছে, যেটা ক্র্যাশ কোর্স শুরু হচ্ছে, এবং এটা 15 ডেজ ক্র্যাশ কোর্স, সম্পূর্ণ ফ্রি। প্রত্যেকে জয়েন করবে, শুক্রবার থেকে শুরু হচ্ছে। মেন মেন ইম্পর্টেন্ট টপিকগুলো কভার করা হবে, যেইগুলো পরীক্ষায় বেশি করে আসবে। ওকে, ফাইন। তো চলো, টেক কেয়ার অল অফ ইউ, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। টাটা।